নমস্কার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার নাকি 43% কাজ শেষ করে ফেলেছে। কেন 50 নয়, কেন 45 নয়, কেন 30 নয়, কেন 40 নয়, কেন 43, এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, উনি ব্যাখ্যা করেননি। নিশ্চয়ই খুব কঠিন অঙ্ক করে বার করেছেন। তা আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তিনি অঙ্কে খুব দড়ো, এটা আপনারা সবাই জানেন। a+b² ফর্মুলায় তিনি একটা এক্সট্রা 2ab বার করেছিলেন, যুগান্তকারী আবিষ্কার। তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও অঙ্কে অতটা দড়ো হয় স্বাভাবিক, একটু বেশিও হতে পারেন, একটু কমও হতে পারেন, কিন্তু অঙ্কে যে খুব ভালো এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। ফলে হিসেব নিশ্চয়ই ঠিকঠাকই আছে। তো পশ্চিমবঙ্গে কাজ হু হু করে এগোচ্ছে, ফলে সে নিয়ে বিশেষ কোনো সন্দেহের কারণ নেই। এই গতকালই দেখুন না, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুক লাইভ করেছিলেন। তো সেটা দেখে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট করে জোর গলায় মিডিয়ার সামনে বলে দিয়েছেন যে আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না, ফেসবুক লাইভই করুন। তো এইটুকু হলেই ভালো ছিল। তারপর উনি আর তার সঙ্গে যোগ করেছেন যে রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। তো এইরকম একটা জিনিস শেষ শুনেছিলাম সুভাষ বোসের ক্ষেত্রে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাই বলছি। তো তখন ব্রিটিশ জমানা। তো শ্রমিক ভট্টাচার্য তো পরিষ্কার বলেই দিয়েছেন, মানে নাম না করে, যে এক দলের গুন্ডারা নাকি শ্যামাপ্রসাদের মাথায় ইঁট মেরেছিল। তো ইঁট মারার গল্পটা কোত্থেকে এলো জানি না। তো নেতাজি যে শ্যামাপ্রসাদের সভা টভা ভণ্ডুল করে দিতেন, এটা শ্যামাপ্রসাদ নিজের ডায়েরিতে লিখে গেছেন। তো এই গল্পটা শুনিনি, নেতাজির ক্ষেত্রে শুনেছিলাম যে এইসব বিচ্ছিরি কাণ্ড কারখানা করার ফলে ব্রিটিশ সরকার তাকে ওই একই কথা বলেছিল যে আপনি যাতে না বেরোতে পারেন সে ব্যবস্থা আমরা করব। ঠিক মুখে বলেনি, কিন্তু কার্যক্ষেত্রে করে দেখিয়েছিল, একদম গৃহবন্দী করে রেখে দিয়েছিল এলগিন রোডের বাড়িতে। তো তারপর যে কি কাণ্ড হয়েছিল সে আপনারাও জানেন, আমিও জানি। নেতাজি পালালেন, যার নাম মহানিষ্ক্রমণ, কাবুল, রাশিয়া হয়ে জার্মানি, জার্মানি থেকে জাপান, আজাদ হিন্দ ফৌজ ইত্যাদি প্রভৃতি। তো সেই নিয়ে তো হিন্দুত্ববাদীদের অস্বস্তির কোনো শেষ নেই। তো আমাদের কথা হচ্ছে এইটা শেষ শুনেছিলাম ব্রিটিশ সরকারের আমলে, আমরা নেতাজিকে নিয়ে অনুষ্ঠান করছি না এটা। তো তারপর থেকে স্বাধীন ভারতবর্ষের কোনো সরকার কোনো বিরোধী নেতা বা নেত্রী সম্পর্কে এই কথা বলেছে এটা আমার জানা নেই। তা হতেই পারে কেউ কোথাও বলেছে, কিন্তু আমার জানা নেই, আমি অন্তত শুনিনি। এই যুগান্তকারী ব্যাপারটা শুভেন্দু অধিকারী প্রথম করে দেখালেন স্বাধীন ভারতবর্ষের বুকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সুভাষ বসু নন, তিনি মহানিষ্ক্রমণ করতে পারবেন না, তবে এদিক সেদিক তিনিও পালিয়ে নানা জিনিসপত্র করেছেন। সেসব করলে কি হবে, সে জল্পনার বিষয়, যদি আদৌ করেন দেখা যাবে। কিন্তু আমরা সেটা নিয়েও কথা বলছি না, আমরা বলছি কত কাজ দেখুন। মানে এইটা যদি সত্যি সত্যি করতে হয়, আপনাকে আমরা বেরোতে দেব না, এটা কি করে না বেরোতে দেওয়া হয় সেটা আমি দেখব। এটা যদি করতে হয় তাহলে ওনার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করতে হবে, ওনার ওপর গুপ্তচর বৃত্তি করতে হবে কাউকে দিয়ে একটা, উনি যাতে শটকে কোনো জায়গায় বেরিয়ে না পড়তে পারেন টুক করে পিছনের গুলি দিয়ে, ফলে সেখানে নজর রাখতে হবে। সব থেকে ভালো হয় যদি দলের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দেওয়া যায় ওনার পরিচিত বৃত্তের মধ্যে, ইত্যাদি প্রভৃতি। সে কঠিন কঠিন কাজ। তাই এত বড় কাজ করতে গেলে কতগুলো লোক লাগবে এবং কি বিপুল একটা পরিশ্রম করতে হবে সে তো বুঝতেই পাচ্ছেন। এর থেকে বড় কাজ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আর কিছু নেই। তো শুধু এটাই করেছেন শুভেন্দু অধিকারী তা না, তার আগের দিন আবার দেখলাম অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিক্ষোভ টিক্ষোভ হচ্ছিল। তো সেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই প্রসঙ্গে খুব জোর গলায় উনি বললেন যারা আমাদের ভোট দেয়নি জীবনে দেবেন না। তারপরে আরেকটু জিনিস যোগ করলেন, বললেন চিৎকার করুক, মাটিতে গড়াগড়ি খাক, যাই করুক কোনো লাভ নেই, এ অতি কঠিন সরকার। মানে অস্বার্থ যেটা দাঁড়াচ্ছে, যে যারা, ঠিক এই ভাষায় বলেননি কিন্তু যেটা বোঝা গেল, যে যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না এবং তারা পাবেনও না, চিৎকার করুন, মাটিতে গড়াগড়ি খান, কোনো লাভ নেই, এ অতি কঠিন সরকার। তো এইটাও ভারতবর্ষের ইতিহাসে যুগান্তকারী। একদিন পর্যন্ত আমাদের জানা ছিল যে সরকার নির্বাচিত হয় সংখ্যাগরিষ্ঠের ভোটে। তো এক্ষেত্রে কি হয়েছে আমি ঠিক জানি না, অনেক অভিযোগ আছে, কিন্তু যেভাবেই নির্বাচিত হোক তারপর যে সরকার ক্ষমতায় আসে সেটা কিন্তু সকলের সরকার। সেই সরকার কে কাকে ভোট দিয়েছেন তার উপরে কোনো বিভেদ বিভাজন ইত্যাদি করে না, অন্তত মুখে করে না। তো যুগান্তকারী ব্যাপারটা কি না, শুভেন্দু অধিকারী কাজে কি করছেন সে অন্য কথা, কিন্তু সজোরে বুক বাজিয়ে মুখে বলে দিচ্ছেন যে যাকে ভোট দিয়েছেন আমাদের দেননি জীবনে দেবেন না, মাটিতে গড়াগড়ি খান, যা খুশি করুন, ওই অতি কঠিন সরকার।
তো এইটা একটা যুগান্তকারী ব্যাপার, কিন্তু যুগান্তকারী ব্যাপার নিয়ে আমরা কথা বলছি না, সরকারের কাজ নিয়ে কথা বলছি। কত কাজ ভাবুন, প্রথমে কে কাকে ভোট দিয়েছে জানতে হবে, কি করে জানবেন আমি জানি না, এ নিয়েও অনেক সন্দেহ টন্দেহ আছে, কিন্তু নিশ্চয়ই কোনো গোপন পদ্ধতি আছে, কিন্তু সেটা সোজা না। কে কাকে ভোট দিয়েছে স্পষ্ট করে জানতে হবে, তার জন্য নিশ্চয়ই অনেক কঠিন পদ্ধতি অবলম্বন করতে হবে, অনেক লোক লাগাতে হবে, তারপর এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে যারা বিপক্ষে আছে তারা অন্নপূর্ণা বা অন্য কোনো ভাতা টাতা না পায়, যারা পক্ষে আছে তারা যেন পায়, এবং তার জন্য নানা রকম কাট অফ করতে হবে, প্রচুর লোকজন লাগবে। তো ফলে এত বড় একটা কর্মযোগ্য, মানে যদি এ নাও হয় যে আমার পক্ষে যারা তারাই পেলো, বিপক্ষে যারা তারা পেলো না, যদি নাই হয়, কারণ অনেকেই বলছেন তারা বিজেপিকে ভোট দিয়েও পাননি, তো যদি সেটাও হয় তাহলেও কাকে বাদ দেবো কাকে রাখবো এই হিসেব করতে গেলে যে বিপুল কর্মযোগ্য আইএএস আইপিএস থেকে শুরু করে স্কুল মাস্টারদের নামিয়ে দিতে হবে, আপনারা যাচাই করুন, তারপর একটা অ্যাপ বানাতে হবে, কে তার বরাত পাবে সেই অ্যাপে আপলোড করতে হবে, তারপর তাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এক্ষেত্রে হয়নি কথার কথা বলছি, ইত্যাদি হিসেব টিসেব করতে হবে, এর বিপুল কর্মযোগ্য প্রচুর লোক লাগবে। তো ভাতা দেওয়ার জন্যে, মানে কাকে দেবো না ঠিক করার জন্য এই যে বিপুল কর্মযোগ্য, এইটাও কিন্তু একটা বড় কাজ। ফলে 43% যে বলেছেন এটা ভুল কিছু না, এই বড় বড় কাজ দুটো দেখেই দেখা যাচ্ছে অন্তত 15-20% তো এখান থেকেই হয়ে গেল। তো এইটা যে শুধু পশ্চিমবঙ্গ সরকার করছে তা না, সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারও এরকম বড় বড় কাজ করে চলেছে, বিরাট বড় বড় কাজ। মানে এটা তো ডবল ইঞ্জিন সরকার, ফলে ডবল ইঞ্জিনের যে ছোট ইঞ্জিন সে তো বড় ইঞ্জিনের কাছ থেকে শিখছে। তো একদম সাম্প্রতিককালে যে বিরাট বড় কাজটা হয়েছে সেটা হচ্ছে ধরুন মার্চ থেকে জুলাই পর্যন্ত সমাজ মাধ্যমে আপনারা জানেন যে অনেক কিছু হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি দিল্লিতে যন্তর মন্তরে একটা বিরাট বড় আন্দোলন করেছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, সেটা এসেছে সমাজ মাধ্যম থেকে, সেটা সূত্রপাত হয়েছে সমাজ মাধ্যম থেকে, এবং যুব ছাত্ররা সমাজ মাধ্যমে একরকমভাবে সংগঠিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তো এইবার যে এরা সমাজ মাধ্যমে নিজেদের সংগঠিত করছে, এইটা যাতে ঠিকঠাক না করতে পারে সে তার জন্য তো বিরাট বড় বড় কর্মযজ্ঞ করা হয়েছে। মার্চ থেকে জুলাই পর্যন্ত সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে কতগুলো কন্টেন্ট, কতগুলো পোস্ট ডিলিট করার জন্য অর্ডার এসেছে আন্দাজ করতে পারেন? আমার ধারণা পারবেন না। এসেছে 2 লাখ ব্লকিং অর্ডার, এগুলোকে ব্লক করে দিতে হবে। এবং 2 লাখ ব্লকিং অর্ডার মানে কিন্তু 2 লাখ পোস্ট না, এক একটা অর্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে, সব মিলিয়ে কত সংখ্যা এসেছে বলতে পারবো না। 2 লাখ ব্লকিং অর্ডার যে এসেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই তথ্যটা আমি পাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, তারা খুঁজে বার করেছে। তো 2 লাখ সংখ্যাটা কত বড় ভাবে একবার ভেবে দেখুন, মানে 2 মাসের এই কয়েক মাসের মধ্যে মানে 1275টা প্রতিদিন ব্লকিং অর্ডার এসেছে, প্রতি 67 সেকেন্ডে একটা করে। এবং আবারও বলছি যে ব্লকিং অর্ডার মানে কিন্তু এই নয় যে অতগুলো পোস্টকে মুছে দেওয়া হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, এক একটা অর্ডারে অনেকগুলো জিনিস থাকতে পারে। তো এর জন্য যে কি বিপুল কর্মযোগ্য বুঝতেই পাচ্ছেন, প্রথমে প্রচুর লোক লাগাতে হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে একদম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে পোস্ট সংগ্রহ করবে, এইটা কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে। তারপর সেটা তারা রিপোর্ট করবে এক জায়গায়, যার কাছে রিপোর্ট করবে তিনি খুব সম্ভবত খতিয়ে দেখবেন এটা কি ততটা বিপজ্জনক না ততটা নয়। যদি মনে হয় খুবই বিপজ্জনক, আবার এই স্টেপটা নাও থাকতে পারে, সবই আটকে দিলে অসুবিধে কি, তো তাহলে তিনি আবার একটা সরকারি পদ্ধতির মধ্যে গিয়ে কিছু একটা অজুহাত বার করে বলবেন এটাকে ব্লক করা হোক, তারপর আরেক দল লোক সেটাকে ব্লক করবে। এই যে বিপুল কর্মযজ্ঞ কেন্দ্রীয় সরকার করলো, এ তো অকল্পনীয়। মানে এই কর্মযজ্ঞ ভারতবর্ষের ইতিহাসে এর আগে কেউ করেনি, এটাও একটা রেকর্ড। তো এইদিকে এর মধ্যে কত কিছু হচ্ছে, ধরুন একদিকে ইথানল নিয়ে প্রচুর বিক্ষোভ দেখা যাচ্ছে, ইথানল নাকি গাড়ির তেলে দিয়ে দেওয়া হচ্ছে, মাইলেজ কমছে বলে অনেক অভিযোগ করছেন, সে নিয়ে অনেক অভিযোগ। উল্টো দিকে আখ থেকে ইথানল তৈরি করে ফেলার ফলে চিনির দাম আকাশ ছুটছে, এবং মূল্যবৃদ্ধি সাধারণভাবে যা হচ্ছে সে তো সবাই জানেন অকল্পনীয় রকম। তো ওদিকে যে যা নিয়ে এত বড় আন্দোলন হলো, অর্থাৎ কিনা নিট পরীক্ষা থেকে যার আন্দোলন শুরু হলো, এনটিএর বিরুদ্ধে আন্দোলন হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তার কি সুরাহা হলো কেউ জানে না। এনটিএ মানে যারা পরীক্ষা নেয় তাদের গোলমাল চলছেই। এই কয়েকদিন আগে আরেকটা পরীক্ষা তারা বাতিল করেছে, ইউজিসি নেটের কয়েকটা পরীক্ষা তারা বাতিল করেছে একই রকম চূড়ান্ত দক্ষতা দেখিয়ে। কিন্তু সরকার অবিচল, সরকার এইসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজ করে চলেছে। কাজ কি, যেন সরকার বিরোধী কথা কেউ না বলতে পারে। তো সরকার বিরোধীকেই ওনারা এখন বলেন রাষ্ট্রবিরোধী,
মানে আগে আমরা জানতাম যে সরকারের বিরুদ্ধে কথা বলা যায়, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। সরকার আর রাষ্ট্র দুটো আলাদা জিনিস। কিন্তু ওই যেমন শুনতে পাচ্ছি যে সরকারের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয় ভাতা আর পাওয়া যাবে না, একইভাবে সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, ব্লক করতে হবে, রাষ্ট্রের দিক থেকে অর্ডার আসবে। তো এই যে বিপুল কর্মযোগ্য, এইটা করতে গেলে সেটা তো আগে সরকারগুলো করে দেখায়নি, ওনারা দেখাচ্ছেন, ফলে লোকজন তো লাগবেই, প্রচুর লোক লাগছে, প্রচুর বড় কর্মযোগ্য চলছে চারদিকে। আমার কাছে খবর নেই যে কত লোক লাগছে, কিন্তু আন্দাজ করতে পারি এটা বিপুল বড় ব্যাপার, রাজস্বীয় যোগ্য, অশ্বমেধও বলতে পারেন। তো এইসব করে অবশ্য লাভ কিছু হয়নি, কারণ যত আটকানো হয়েছে তার থেকে বেশি পোস্ট চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং যা দিচ্ছেন মানে কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ওনাদের প্রতিনিধিরা যা পোস্ট করছেন তাই নিয়ে চূড়ান্ত হাসি ঠাট্টা খিল্লি হচ্ছে। দিমাগি নকশাল বললেন প্রধানমন্ত্রী, এবং সেই নিয়ে একটা আস্ত পেজ তৈরি হয়ে গেল, তাতেও গুচ্ছের ফলোয়ার, সেটাকে আটকানোর চেষ্টা করা হলো, ওটাও একটা বড় কাজ, কিন্তু তাতেও লাভ কিছু হলো না, ইত্যাদি প্রভৃতি। তো ফলে এইগুলো যে হচ্ছে, ফলে সরকারের কিন্তু কাজ আরও বেড়েছে। একরকম করে করলে আটকানো যাবে, অন্য রকম করে করলে আটকানো যাচ্ছে না, ফলে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হচ্ছে কি করলে সব কিছু আটকানো যাবে। ওদিকে এইসব করার ফলে রাষ্ট্রবিরোধী কাজকর্ম বাড়ছে, বুঝতেই পাচ্ছেন। রাষ্ট্রবিরোধী মানে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কেউ বলছে না, সবাই জনগণমন গাইছে, সবাই বন্দে মাতরম বলছে, এই বলে স্লোগান দিচ্ছে, হিংসার আশ্রয় কেউ নিচ্ছে না। কিন্তু আমরা জানি যে সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা। ফলে যেটা হচ্ছে, সরকারের কাজ আরও বাড়ছে, নিরাপত্তা রক্ষীদের বলয় ঘিরে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গ শুনতে পাচ্ছি, আমি ঠিক নিশ্চিত নই, প্রচুর আধা সামরিক বাহিনী আসছে নতুন করে। এবং যখন বিক্ষোভ টিক্ষোভ চলছিল তখন দিল্লিতে নাকি ওই বড় বড় সেই গাড়িগুলো আছে আর্মি বা আধা সামরিক বাহিনী, সেগুলো এসেছিল, মুড়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরা বিরাট বড় নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়েছিলেন, ইত্যাদি প্রভৃতি। ফলে সেও আরেক বড় কর্মযোগ্য, নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে গোটা দেশকে। যদিও কেউ হিংসার আশ্রয় নিচ্ছে না, অহিংস জিনিসপত্রই করছে, যদিও কেউ দেশের বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু সরকারের বিরুদ্ধে তো বলছে। ফলে একটা বিরাট বড় নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, সে এক বিপুল কর্মযোগ্য, রাজস্বীয় অশ্বমেধ যোগ্য প্লাস প্লাস। তো পশ্চিমবঙ্গেও বাড়ছে নিরাপত্তা রক্ষী বাহিনী, আপনারা সেটাও জানেন। তো সেটারও যথেষ্ট যথাযোগ্য কারণ আছে, কারণ চারদিকে অসন্তোষ আর ভুলভাল কাজ। অন্নপূর্ণা নিয়ে তো বললামই, অন্নপূর্ণা নিয়ে চারদিকে বিক্ষোভ দেখা যাচ্ছে, এটা কি অসাধারণ ব্যাপার। আপনারা ভোট দেননি সরকারকে, এখন চাইছেন ভাতা, বা ভোট যদি দিয়েও থাকেন তাহলে যদি সরকার মনে করে যে আপনাকে দেবে না, নাই দিতে পারে, ইনি অসন্তোষের কি আছে। যদিও আগে বিজেপি বলেছিল যে সবাই পাবেন, কিন্তু এখন তারা ঠিক করেছে কাট অফ থাকতে পারে, যোগ্য অযোগ্য বিচার করা হবে, ফলে সেগুলো তো ভাবতে হবে। অসন্তোষ তো ভালো জিনিস না। তারপর আর কত কিছু হয়ে গেল, ধরুন বারুইপুর বলে একটা ব্যাপার হয়ে গেল, তো সে তো আমরা এখন ভুলেই গেছি, যেহেতু ডিম মিডিয়া দেখাচ্ছে না। তো বারুইপুরে একটি মেয়ের ধর্ষণ কাণ্ড হলো, খুন হলো, তারপরে এনকাউন্টার হলো, কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হলো যে এই নিয়েও কিছু বাজে লোক বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছিল। সিপিএমের একজন নেতা ছিলেন লাহেক আলী, তো তাকে বাধ্য হয়ে জেলে ভর্তি হলো, সঙ্গে আরও অনেক লোকজনকে নিশ্চয়ই ভরা হয়েছে, তার খবর আমরা পাইনি, তো তিনি এখনও জেলে আটকে। তো খুন দর্শনের তদন্ত কি হয়েছে সেই নিয়ে আর খবর কিছু পাচ্ছি না, নিশ্চয়ই খুব দ্রুত গতিতে, অথবা এসআইআর ট্রাইব্যুনাল যেরকম দ্রুত গতিতে এগোচ্ছে সেই গতিতে নিশ্চয়ই তদন্ত হচ্ছে, কিন্তু এনকাউন্টার তো হয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা তো খুব খারাপ কাজ করেছেন। বিক্ষোভ দেখানো তো চলবে না, সরকার বিরোধী মানেই রাষ্ট্রবিরোধী, ফলে তাদেরকে আটকে রাখা হয়েছে, এবং লায়েক আলী এখনো পর্যন্ত জেলে বন্দী হয়ে আছেন, সঙ্গে যারা ছিলেন তারাও খুব সম্ভবত হয়ে আছেন। তো এই তো একটা বড় কাজ, আটকে রাখতে গেলে থানা পুলিশ থেকে শুরু করে বড় বড় মামলা দিতে হবে, কোর্টে নিয়ে যেতে হবে, জামিন যা না পায় তাতে তার ব্যবস্থা করতে হবে, এবং এগুলো সরকারের বড় বড় কাজ। তো এই একটা ওই বড় জায়গায় কাজ করতেই তো সরকারের উদ্যমে 10% চলে যায়। তো তারপর আরও বড় বড় কাজ আছে, যেমন রাস্তা থেকে হকার তুলতে হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা থেকে হকার তোলা হচ্ছে, রাস্তা, রেল স্টেশন, নানা জায়গা থেকে। তার জন্য বিরাট বড় বড় সব ফেলোডার নিয়ে আসতে হচ্ছে। তো কাজের কোনো তো শেষ নেই, এত পেলোডার, এত মানুষ, এত নিরাপত্তা রক্ষী, সবাইকে চালাতে হচ্ছে। তো সেই কাজ সরকার করছে, এবং এর জন্য আমরা মনে রাখতে হবে, আজ তো একজন ফুটপাত মন্ত্রী পেয়েছি আমরা, যিনি ফুটপাতে হেঁটেই চলেছেন। সেই জীবনানন্দের কবিতা ছিল, সেই বিদিশা থেকে শুরু করে উজ্জয়িনী পর্যন্ত গ্রিসের পথ ধরে, রোমের পথ ধরে কারা হেঁটে চলেছে। তা আমার ব্যক্তিগতভাবে ধারণা যে বর্তমানের ফুটপাত মন্ত্রী যিনি আছেন তাকে নিয়ে এই কবিতাটা লেখা হয়েছিল। জীবনানন্দ তো ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, পরে এটা তিনি করতে পেরেছেন।
তো ওই জীবনানন্দের নায়ক বা নায়িকা যাই বলুন, তারা যতটা রাস্তা হেঁটেছেন উনি আমার ধারণা তার থেকে বেশি রাস্তা হেঁটে ফেলেছেন। তো এবং তিনি বন্যা দেখছেন একদিকে, আগের দিনে অনুষ্ঠান করলাম, বন্যা দেখছেন, বন্যা দেখে গান গাইছেন, ফুটপাত থেকে দুধ গরম করছে, তাকে বলছেন দুধ গরম করা যাবে না ইত্যাদি প্রভৃতি, কাজের কোনো শেষ নেই। রোজই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আসছে নানা রকম রিল। আজকে উনি অমুক জায়গায় বন্যা দেখতে গেছেন, কালকে গেছেন পার্ক স্ট্রিটে কে দুধ ফোটাচ্ছে দেখতে। তো এইসব বিরাট বিরাট কাজ চারদিকে চলছে। আছেন একজন স্যাটা গরম মন্ত্রী, তো শিক্ষা নিয়ে তিনি নাকি উচ্চশিক্ষামন্ত্রী, কী করছেন ঠিক জানি না, তবে স্যাটা গরম করে দেবেন বলেছেন, এটা আমরা জানি। তো আর মুখ্যমন্ত্রী তো অসাধারণই, তিনি দারুণ দারুণ কাজ করছেন, আগেই বললাম। তো এইটা হচ্ছে একটা কাজ, বড় বড় কাজ যেটা করছেন, কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে তাদেরকে নিয়ে নানা জায়গায় খিল্লি চলছে, যেমন কেন্দ্রীয় সরকারকে নিয়ে চলছে, রাজ্য সরকারকে নিয়েও চলছে। ফলে ওদের কাজ আরও বাড়ছে। কীরকম না, কে কোথায় একটু চিমটি কেটে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়, তাকে পুলিশ দিয়ে ধরতে হবে, নইলে লোক দিয়ে চমকাতে হবে। কারণ আগেই বললাম, এখন আগে আমাদের ধারণা ছিল সরকার আর রাষ্ট্র আলাদা, যে খুশি কার্টুন আঁকতে পারে, নেহরু টেহরু নিয়ে তো এঁকেছে। তো নেহরু আবার কার্টুন নাকি খুব পছন্দ করতেন, যিনি তাকে নিয়ে কার্টুন আঁকতেন তাকেই তিনি নেমন্তন্ন করে এনেছিলেন। তো এইগুলো পুরনো জিনিস, ভুলে যান, ওসব আর এখন হয় না, হবার কথাও না। এখন সরকারের বিরুদ্ধে, সরকারের প্রধানের বিরুদ্ধে যদি কিছু খিল্লি টিল্লি করেন, করবেন না একদম, ওটাই রাষ্ট্রবিরোধী কাজ। এবং সেটাকে দমন করার জন্য বিভিন্ন লোককে খুঁজে বার করতে হচ্ছে নানা জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, এদিক থেকে সেদিক থেকে। তো এর বিরাট কাজ, বিপুল বড় কর্মযোগ্য। তো এইগুলো চালাতে গিয়ে যদি হিসেব করেন, 43টা বোধহয় একটু কমিয়ে বলা হয়েছে। তো আসলে সরকার কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে চলেছে, আমার ধারণা 50-60% হবে। তো এখনও কিছু কিছু খিল্লি চলছে সোশ্যাল মিডিয়ায়, সামান্য কিছু প্রতিবাদ অন্নপূর্ণা ভান্ডার টান্ডার নিয়ে হচ্ছে এদিক সেদিক, তো সেইগুলো হচ্ছে। ফলে ওইগুলো বন্ধ করলেই কিন্তু 100% কাজ শেষ হয়ে যাবে। তো তারপর কি হবে? তো তোতা কাহিনীতে রবীন্দ্রনাথ যা লিখেছিলেন, সে তারপর শিক্ষা সম্পূর্ণ হইবে, তোতা নড়বেও না, তোতা চড়িবেও না, তখন পণ্ডিতরা বলিবে যে শিক্ষা সম্পন্ন হয়েছে, তখন ওনার 100% কাজ সম্পূর্ণ হবে। তো দিল্লির সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকে মানুষ সেই সুযোগ দেবেন কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না। তবে আশা করব যে একটা সম্পূর্ণ 100% সাফল্যের জন্য তাকে সুযোগ দেওয়া হবে বর্তমান সরকারকে, যাতে উনি 100% সফল হন। 150% হলেই বা আটকাচ্ছে কে? আপনারা সবাই তাকে সুযোগ দেবেন, এইটুকু কামনা করি। তো আজকের অনুষ্ঠানে এইটুকুই। সবাই ভালো থাকবেন। আর রোজ একবার করে গুরুচণ্ডালী লিখে সার্চ করে এসে দেখে যাবেন, কারণ ফিডে সবসময় দেয় না। আর আমাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান, অতি অবশ্যই কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে, চলে আসবেন, বইপত্র নেড়ে চেড়ে দেখবেন। আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবে, নেড়ে চেড়ে দেখবেন। আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।